নামের সাথে জড়িয়ে আছে অদ্ভুত এক ধরনের অনুভূতিবোধ। পৃথিবীর সব মাই এক একটি নক্ষত্র, কারণ একজন মাই জানে কিভাবে করে জীবনের একের পর এক ধাপ পাড়ি দিয়ে তাদের সন্তানকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে হয়। পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় অনুভূতিবোধ সবকিছুই পুরোটাই ঢেলে দেওয়া প্রতিটি মায়ের থাকে সন্তানের জন্য এক ধরনের বড় সংকল্প। সে মায়েদের প্রতি জানাই সশস্ত্র সালাম। টাইম টেলিভিশন বরাবরই ভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করে। এবার থেকে প্রতি সপ্তাহে আমরা মায়েদের গল্প শুনব। এই জন্যই আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন মাকে, যে একই সাথে একজন চিকিৎসক এবং তার দুটি সন্তান রয়েছে। তার জীবনের গল্পটাই বা কেমন, যুক্তরাষ্ট্রে বসবাসকারী এই মা কিভাবে করে তার দুই সন্তানকে পাশে রেখে নিজের ডাক্তারি পরীক্ষা সহ বিভিন্ন ধাপ সে এগিয়ে নিয়ে যাচ্ছে, নিজের সন্তানকে বা কিভাবে জীবনের স্বপ্ন দেখাচ্ছে, আর জীবনের চরম মুহূর্তেই বা কিভাবে করে সে সন্তান কাটাবে, সে গল্পগুলো এখন আমরা শুনবো। ডাক্তার ফারজিনা জাকির শক্তি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। আমি আরো ধন্যবাদ জানাতে চাই টাইমস টিভিকে, যে এত সুন্দর চমৎকার একটি ব্যতিক্রম অনুষ্ঠানে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য আমি খুবই গর্ববোধ করছি। আমরা জানি যে আমরা যেটা জানি যে মায়েদের অনেক ধরনের দায়িত্ব থাকে, কর্তব্য থাকে। তো এখন যে দায়িত্ব এবং কর্তব্যের মধ্য দিয়ে আপনার জীবনটা যাচ্ছে, যে আমরা জানি যে আপনি দুটো পার্ট, দেশ থেকে চিকিৎসা বিদ্যায় আপনি অলরেডি ডাক্তারি কোর্স সম্পন্ন করে এসেছেন, কিন্তু যুক্তরাষ্ট্রে নিজের রোগীদের চিকিৎসা করতে গেলে এখানে কয়েকটি ধাপ পার হতে হয়। তার মধ্যে দুটি ধাপ আপনি সম্পন্ন করেছেন, লাস্ট একটি ধাপ রয়েছে। এই দুটি ধাপ সম্পন্ন করাও কিন্তু সহজ কাজ নয়। তো এরই মধ্যে দুটো সন্তান পৃথিবীতে আপনার এসেছে। তো এই পথ চলাটা কি আসলে খুব সহজ? আজকে যেহেতু মায়েদের প্রোগ্রামে এসেছি, তাই আমি একটু আমার মার কথাও এখানে বলতে চাই। আমার মার কাছে আমি শিখেছি জীবনে কোনো কিছুই সহজ নয়, সেটাকে সহজ করে কখনো সরিয়ে নিতে হয়, কখনো সহজ করে দেখতে হয়, কখনো ধৈর্য নিয়ে পার করতে হয় সেই সময়গুলো। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আমি বাংলাদেশ থেকে এমবিবিএস পাশ করার পর আমি যখন এখানে আসি, তখন এখানে আসার পর আমার যারা আত্মীয় স্বজন বা যারা নেইবার আছেন, অনেকেই বলছেন যে যুক্তরাষ্ট্রের ডাক্তারি করা খুবই ডিফিকাল্ট। এখানকার যে পরীক্ষাটা, সেটা প্রথম ধাপটা হচ্ছে 9 ঘন্টা সময়। এটা বাংলাদেশ থেকে ডাক্তারি পাশ করে এখানে এসে বাংলাদেশি ডাক্তাররা পারে না। তুমি এক কাজ করতে পারো, তুমি নার্সিং এ ভর্তি হয়ে যেতে পারো বা ফ্লেবোটমি অথবা ডাঙ্কিনে জব করতে পারো। তখন আমার কাছে মনে হলো যে আমার মা তো আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছে। আমার মা শিখিয়েছে তুমি মেয়ে হয়ে জন্মেছো বলে তুমি স্বপ্ন দেখবে, এমন স্বপ্ন দেখবে না এমন তো না, তুমি স্বপ্ন দেখবে। আমি আমার মার দুটি চোখ দিয়ে আকাশের সীমা দেখতে শিখেছে। তাই আমি এখানে আসার পর নিজে ডিটারমাইন্ড হলাম যে না, আমার মার স্বপ্ন। আমি যখন 2 বছর বয়স ছিল, আমি আমার বাবাকে হারিয়েছি। আমার মা অনেক স্ট্রাগল করে আমাদেরকে বড় করেছে, এবং যখন আমি ছোট তখন আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম আমার বাবা যেহেতু চিকিৎসার অভাবে মারা গিয়েছেন, আমি একদিন ডাক্তার হব, আমি মানুষের জন্য ডাক্তার হব, আমি মানুষকে চিকিৎসা করব। আমি তো আমার স্বপ্নকে এখানে ভেঙে যেতে দিব না। আমি তখন ইউএসএ ইউনাইটেড স্টেটস মেডিকেল লাইসেন্সিং এক্সাম, যেটা স্টেপ 1, সেটা প্রিপারেশনের কথা আমার মাকে জানাই। আমার মা বলে হ্যাঁ অবশ্যই তুমি সেটা করবে। কিন্তু তখন এই যে নতুন সিচুয়েশনস, নিউ ইয়র্কের লাইফ ভেরি এক্সপেন্সিভ, আপনারা সবাই জানেন। আমি আমার ফ্যামিলি সাপোর্ট পেয়েছিলাম। তখন আমার মা আমার বড় বাচ্চাটার দায়িত্ব নেয়। আমার মা সেই সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত আমার বাচ্চাটাকে দেখাশোনা করেছিলেন। আমি সেই সকালে লাইব্রেরিতে চলে যেতাম, রাত 10টা পর্যন্ত আমার বাচ্চাকে আমি দেখতে পারতাম না। এভাবে 6 মাস 8 মাস সময় চলে যায়। আমি স্টেপ 1 পাশ করি, আর এই পুরো কৃতিত্বটা আমি আমার মাকে দিব। পৃথিবীর মারা যে তাদের সন্তানের জন্য কি করে সেটা মারাই জানে, এটা আসলে বলে প্রকাশ করার মতো না। তারপরে স্টেপ 2 এর ক্ষেত্রেও কিভাবে করে আপনি পড়াশোনা সম্পন্ন করেন?
স্টেপ টুর ক্ষেত্রে দেখা গিয়েছে তখন তো আমার আরেকটি ছোট বাচ্চা, এবং সেম ইউএসএমএল স্টেপ টুটাও অনেক লং জার্নি। এই টাইমটা ছিল 10 আওয়ার্স, একই ধারে আপনাকে কম্পিউটারের সামনে বসে 10 ঘন্টা পরীক্ষা দিতে হয়, 45 মিনিটসের একটা ব্রেক ছিল। তো সেটার প্রিপারেশনের জন্য আমাকে সেম ভাবেই আমাকে প্রিপারেশন নিতে হয়েছে। আমার মা বাংলাদেশে চলে গিয়েছিলেন, তখন আমি আমার ছোট বাচ্চাটাকে নিয়ে আমি আর পারছিলাম না। আমার বাসার সংসার, রান্না করা, ছোট বাচ্চা, যেমন বাংলাদেশে আমাদের প্রবাসীর মা এবং বাংলাদেশের মায়েদের একটু পার্থক্য আছে। আপনি যদি দেখেন, আমি যখন আমার বোনকে দেখেছি, সে যখন বাংলাদেশে গর্ভবতী হয়েছিল, সবার সাপোর্ট ছিল, মা ছিল, দাদি ছিল, দাদা ছিল, নানা, আমরা খালারা ছিলাম, সবাই মিলে তাকে সেই সাপোর্টটা দিতে পেরেছে। মাকে, বাংলাদেশের মাকে কি যেটা করতে হয় সেটা হচ্ছে শারীরিক কষ্টটা করতে হয়, কিন্তু একজন প্রবাসীর মাকে শারীরিক এবং মানসিক দুইটা দিক থেকে তাকে সাপোর্ট দিতে হয়। আমাকে সব, যেমন আমি বাংলাদেশে যে পরিবেশে বড় হয়েছি, যে ধর্মবোধ, যেই কালচারের মধ্যে বড় হয়েছে, আমার বাচ্চাকে আমি কিভাবে বড় করব, এই জিনিসগুলো আমার মধ্যে কাজ করতে থাকে। এবং সংসার, বেবি, যখন আমি আর পারছিলাম না, আমি হতাশ হয়ে যাই এবং আমি গিভ আপ করে যাই। আমি আর পারছি না, আমি মনে হয় আর পারবো না। তখন আমার মা বাংলাদেশ থেকে আমাকে বলেছিল, আমি আসছি মা, তুমি হাল ছেড়ে দিও না, তুমি কনসিস্টেন্ট থাকো, বি কনসিস্টেন্ট, একটু একটু করে চেষ্টা করো, আমি আবার 6 মাস পর আসবো। ঠিক আমার মা 6 মাস পর আসেন, আমার বড় বাচ্চাটাকে আমার মা আবার দেখেন। এবং যখন আমি স্টেপ 2 পরীক্ষা দিচ্ছিলাম, তখন আমি 8 মান্থস প্রেগনেন্ট ছিলাম। তো আমার মার সাপোর্ট এবং চেষ্টায় আমি সেই ইউএসএমএল স্টেপ 2টাও পাশ করে যাই আলহামদুলিল্লাহ। এই বছর আমি রেসিডেন্সি অ্যাপ্লিক্যান্ট, সবার দোয়ায়। আপনি এই কোর্স সম্পূর্ণ করলে, আপনি একটু আগে একটু দর্শকদেরকে বলেছেন যে আপনার বাবা চিকিৎসার অভাবে মারা গেছেন, যার জন্যই আপনি এই চিকিৎসকের পেশায় এসেছেন। তো বলবো যে এইটা সম্পূর্ণ করার পর আপনি রোগীদের চিকিৎসা দেবার ক্ষেত্রে আপনার শুধু কি এই দেশে সীমাবদ্ধ থাকবে, নাকি দেশে গিয়েও বিনামূল্যে চিকিৎসা দেবার কোনো ইচ্ছে আছে আপনার? জি, অবশ্যই। কারণ আমি যখন 2 বছর, তখন বাংলাদেশে 1988 সালে একটা বন্যা হয়েছিল, সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ছিল। সেই রাতে একদিন আমার বাবা বলছিল আমার মাকে যে তার বুকে ব্যথা হচ্ছে, কিন্তু সেই যোগাযোগ বিচ্ছিন্ন থাকার জন্য আমার মা আমার বাবাকে নিয়ে কোনো হসপিটাল যেতে পারেনি, কোনো ডাক্তার দেখাতে পারেনি। আমার বাবা সেদিন আমাদেরকে ছেড়ে না ফেরা দেশে চলে যায়। এই যে ব্যথা, যে আমার বাবা চিকিৎসার অভাবে আমার বাবাকে আমাদের মাঝে আমরা পাইনি, বাবাকে ছাড়া আমরা বড় হয়েছি, এবং পারিপার্শ্বিক অবস্থা, সবাই আমার মাকে বলতো যে তোমার মেয়েকে তুমি গান শিখাচ্ছ, তোমার মেয়েকে তুমি আবৃত্তি শিখাচ্ছ, এডুকেশনস, বাবা ছাড়া এগুলো সন্তানদের জন্য ঠিক না, মেয়েদেরকে এত বড় স্বপ্ন দেখানো উচিত না, কিছুদিন পর তো বিয়ে দিয়ে দিবে। কিন্তু আমার মা সেই কথাটা শুনিনি। আমার মা আমাদেরকে চেষ্টা করেছে শিক্ষা দেওয়ার জন্যে, এবং সে বলেছে যে তুমি বিশ্বাস রাখো। যদি একটা মা তার সন্তানের উপর বিশ্বাস রাখে, আমার মনে হয় পৃথিবীর কোনো শক্তি সেই সন্তানকে দামিয়ে রাখতে পারবে না। মার শক্তি হচ্ছে এমন। এবার আমি আপনার প্রসঙ্গে আসি। হ্যাঁ, আমার অবশ্যই ইচ্ছে আছে যে এখানকার যে চিকিৎসা ব্যবস্থা, আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা থেকে অনেক পার্থক্য রয়েছে। এখানকার যে সেই সিস্টেমটা কিন্তু আমাদের বাংলাদেশে এখনো ডেভেলপ হয়নি, যেটা এখন এখানে এসে দেখতে পাচ্ছি। যেমন এখানে আমরা যখন অসুস্থ বোধ করি, আমরা যাচ্ছি প্রাইমারি কেয়ার ডক্টরের কাছে। প্রাইমারি কেয়ার ডক্টর যখন থিঙ্ক করছে যে হ্যাঁ, এই পেশেন্টটাকে আমার স্পেশালিস্টের কাছে দেওয়া দরকার, তখন সে রেফার করছে। সো এই যে নতুন জিনিসগুলো শিখছে, আমার অবশ্যই ইচ্ছে আছে আমি দেশে যাব এবং আমি আমার দেশের মানুষের জন্য সেই নলেজটা যেন শেয়ার করতে পারি। এটা আমার মনে প্রাণে আমি অনেকটাই বয়ে বেড়াচ্ছি। জানি না আল্লাহ তাআলা কখন সেখানে পৌঁছে দিবে। একটা ব্যাপার, আপনি যে পরিমাণ ব্যস্ত, আমরা জানি যে শুধু আপনি না, সাধারণত এখানে যারা বাংলাদেশ থেকে ডাক্তারি সম্পূর্ণ করার পরও এখানে যারা সে স্টেপ 1 স্টেপ 2 রেসিডেন্ট অ্যাপ্লিক্যান্ট, এই যে জার্নিটা তো সহজ না, প্রচুর সময় পড়াশোনা করতে হয়। তো এরই মধ্যে 2টো সন্তান পৃথিবীতে আপনার এসেছে। তো এই 2 সন্তানকে কে দেখছে, বা দিন শেষে বাসায় গিয়ে যে ভালোবাসা আপনি তাদের উপহার দিচ্ছেন, এটা আসলে পর্যাপ্ত কিনা? আর পুরোপুরি মানুষ হবার জন্যই বা আপনি
কি ধরনের দিক নির্দেশনা বাচ্চাদেরকে দিয়ে থাকেন? এই ক্ষেত্রে মাঝে মাঝে আমার কাছে মনে হয় আমি একজন ফিজিশিয়ান হিসেবে আমি কি পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারছি আমি আমার সন্তানদেরকে। তখন মনে হয় যে হ্যাঁ, আমি মনে হয় কিছুটা কম দিতে পারছি। সেই অভাবটা আমার কাছে মনে হয় আমার মা সেই অভাবটা আমার সন্তানের জন্য স্যাক্রিফাইস করছে। আমার মা এই সাইডে এগিয়ে এসেছেন, শুধু আমার মা না, পৃথিবীর এরকম যত মা আছেন সব মাই চায় তার সন্তান যেন এগিয়ে যায়, তার সন্তান যেন থেমে না থাকে। যেহেতু মা আমাকে স্বপ্ন দেখাতে শিখেছে, আমি জীবনের এই পর্যায়ে এসেছি, সেজন্য মা স্যাক্রিফাইস করছে আমার জন্য। তারপর আরেকটা যেটা আমি ফিল করি আমার সন্তানদেরকে, যেমন আমার বড় মেয়ের বয়স হচ্ছে 8 বছর বয়স, ও এখন 3rd গ্রেডে যাচ্ছে। আর ছোট মেয়ের বয়স হচ্ছে 3 বছর, ও 3K-তে যাচ্ছে। আমার বড় মেয়েকে আমি চেষ্টা করি শুধুমাত্র পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ রাখতে না, ওকে আমি ক্যারাটেতে ভর্তি করেছি, মার্শাল আর্টস। যেমন অনেকের কনসেপ্টই আছে মেয়েরা কেন ক্যারাটে শিখবে, মেয়েরা কেন শিখবে না ক্যারাটে। মেয়েদেরই তো নিজেদের মধ্যে ইনার কনফিডেন্ট হওয়া দরকার। যখন একটা মানুষ নিজে বুঝতে পারবে যে হ্যাঁ আই ক্যান প্রোটেক্ট মাইসেলফ, তখন তার মাঝখানে একটা ইনার কনফিডেন্ট তৈরি হয়। আমি তাকে ক্যারাটেতে দিয়েছি, পাশাপাশি সে আমার মা গত সপ্তাহে তাকে নাচের ক্লাসে ভর্তি করে দিয়েছে। এবং ধর্মীয় মূল্যবোধ থেকে সে সপ্তাহে আমি তাকে 2 দিন মসজিদে দেই, সে এখন কোরআন পড়ছে। সো চেষ্টা করছি বাচ্চাদের জন্য সময় দিতে, পাশাপাশি নিজের স্বপ্নটাকেও বয়ে নিয়ে যেতে। আমি বলতে পারছি না আর কত দূর আমি যেতে পারবো। আপনি এরই মধ্যে যা বললেন, এর থেকে বোঝা যায় যে আপনার ভিতরে যে সন্তুষ্টি, সন্তান সহ যে আবহ, আপনার ভিতরে এক ধরনের সন্তুষ্টি কাজ করছে, কারণ আপনার মা আপনার পাশে আছে। জি, অবশ্যই। এটা একটা বড় শক্তি। তো আপনাকে যদি আমি বলি যে আপনার মতো সৌভাগ্য তো সবার হবে না, যাদের মা নেই তারা কি পারবে আপনার মতো করে এইভাবে জীবন যুদ্ধ এগিয়ে যেতে? সেই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, মহান সৃষ্টিকর্তা আমাকে সত্যি একটা ব্লেসিং হিসেবে আমার মাকে উপহার দিয়েছেন আমার জীবনে। আমার কাছে মনে হয় আমার জীবনে একটা খুব বড় একটা অবস্টাকল ছিল, সেটা যদি একটু শেয়ার করি। আমি যখন মেডিকেল ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার একটা অসুখ হয়েছিল, সেটা হচ্ছে গিনবারি সিনড্রোম। এটা 10 লক্ষ মানুষের মধ্যে একজনের হয়। এই অসুখটা যখন কারো হয় তার সমস্ত শরীর প্যারালাইসিস হয়ে যায়। আমি এরকম 9 মাসের মতো প্যারালাইসিস ছিলাম। আমি লাইফ সাপোর্টে ছিলাম 22 দিনের মতো। তো এই যে অবস্টাকলগুলো আমার জীবনে ছিল, আমার কাছে মনে হয় এই যে আমার জীবন কিন্তু সহজ নয়, জীবন নদীর মতো, কখনো আপস কখনো ডাউন। তো সেই জায়গা থেকে আমি আমার মাকে পেয়েছি। সৃষ্টিকর্তার কাছে আমি অনেক কৃতজ্ঞ। সেই না হলে হয়তো আজকে আমি যতটুকুই আছি, যেখানেই আছি, আমি আজকে থাকতাম না। কিন্তু যাদের মা নেই, কিন্তু মার ফিলিংসটা তো আছে। মা তো তার সন্তানকে ভালোবেসে এই দুনিয়ার পৃথিবীটা তাকে দেখিয়েছে। সে যদি ফিল করে যে হ্যাঁ আমার মা আমাকে এত দূর এনেছে, ডেফিনেটলি মার বিশ্বাস যে সন্তানের মধ্যে আছে, সেই সন্তান অবশ্যই এগিয়ে যেতে পারবে। আপনার কাছে বলবো, আমরা জেনেছি যে মাকে নিয়ে অনেক কিছুই ভাবনা আপনার ভেতরে আছে। সম্প্রতি একটা কবিতার কথা শুনেছি মাকে নিয়ে লিখেছেন। টাইম টেলিভিশনের দর্শকদেরকে কি সেই কবিতাটা শোনাবেন আপনি? যদিও আমি এত ভালো লিখি না, পড়াশোনার এত ব্যস্ততার মাঝে লেখার সুযোগ এত হয় না, মাঝে মাঝে একটু একটু লিখি কবিতা। হ্যাঁ, যদি বলেন তাহলে একটু শোনাতে পারি আমি মার উদ্দেশ্যে। একটু দেখে দেখে বলতে চাই। মা, তুমি চাইলে আমার শব্দের আগে একটি নিঃশব্দ প্রার্থনা। যখন আমি চলতে শিখিনি, তুমি শিখিয়েছিলে দাঁড়িয়ে থাকার শক্তি। যখন সবাই বলেছিল ছেড়ে দাও, কিন্তু মা তুমি বলেছো এগিয়ে চলো, তুমি পারবে। মা, লোকজন যখন বলেছিল মেয়েদের স্বপ্ন বড় হইও না, কিন্তু তুমি তোমার চোখে দুটি দিয়ে আমাকে আকাশের সীমা দেখিয়েছিলে। মা, আমি যখন আইসিইউতে আলো ঘুরে ঘুরে আমার চোখের মধ্যে অন্ধকার ঢুকিয়ে দিচ্ছিল, তুমি নিজেকে হারিয়ে ফেললেও তুমি আমাকে ছেড়ে যাওনি। রাত দিন এক করে তোমার দুয়ার মাঝে আমি বেঁচেছিলাম। তুমি আল্লাহর কাছে বলেছিলে, আল্লাহ
তুমি আমার সন্তানকে দ্বিতীয় জীবন ফিরিয়ে দাও। আমি ফিরলাম তোমার দোয়ার শক্তি নিয়ে। মা, তুমি বলেছিলে কখনো হতাশ হইও না। যখন দেখবে যে তোমার হতাশ মনে হচ্ছে, এগিয়ে চলো। তুমি যদি হাঁটতে না পারো, তুমি হামাগুড়ি দাও। কখনো যদি এক পা এগিয়ে যাও, সেই পা কখনো পিছু পা হবে না। মা, তোমাকে ভালোবাসা মানে চুপ করে থাকা আমাদের নিজের ভাঙাটা, তোমার হাত ছুঁয়ে আবার স্বপ্ন হয়ে যাওয়া। মা, আমি যেখানেই আছি, যদি কিছু থাকে সেটা তোমার লড়াই। মা, তুমি আমার শক্তি, আর আমি তোমার শক্তির শান্ত প্রমাণ। অসাধারণ, অসাধারণ। আপনার আমার মনে হয় জীবনে যে কঠিন পরিস্থিতির মুখোমুখি আপনি হয়েছিলেন, সে আইসিইউতে থাকা, এবং পরবর্তীতে আপনার মায়ের স্ট্রাগলের কথা আপনি শুনেছেন, যে সেই উপলব্ধি থেকেই আজকের এই কবিতার মধ্যে দিয়ে সেটার বহিঃপ্রকাশ ঘটলো। বলবো যে দুটি সন্তান আপনার পৃথিবীতে এখন এসেছে, তাদেরকে আপনি কিভাবে করতে চান? আপনার মা যেভাবে আপনাকে করেছে সেভাবে, নাকি নিজের মতো করে আরো কিছু সংযোগ করতে চান আপনার সন্তানদের? আমার কাছে মনে হয় পৃথিবীর সব থেকে বড় অ্যাসেট হচ্ছে আমার দুটি সন্তান। আমি যখন প্রচন্ড ক্লান্ত হয়ে যাই, আমি যখন আমার ছোট মেয়েটির হাসি দেখে আমার সমস্ত ক্লান্তি চলে যায়। সৃষ্টিকর্তার একটা অশেষ রহমত হচ্ছে সন্তান, এবং সৃষ্টিকর্তার সব থেকে বড় উপহার হচ্ছে সন্তানের জন্য তার মা। হ্যাঁ, আমি চাই তারা যেন মানুষের মতো মানুষ হোক। এর থেকে বেশি আর আমি কিছু চাই না। তারা ভালো থাকুক, তারা সুস্থ থাকুক। পৃথিবীর সব মারা এইভাবে স্বপ্ন দেখে সন্তানদের নিয়ে, যে তারা ভালো থাকুক, তাদের হাসির জন্য নিজেদেরকে উৎসর্গ করে, সবকিছুর জন্য নিজেদেরকে উৎসর্গ করে। আমি বলবো যে আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন, সেই 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 সাথে সাথে এই স্বপ্নে আপনার বাচ্চাদের পরিপূর্ণতা, অর্থাৎ পরিপূর্ণ জীবন হওয়ার জন্য যতটুকু সময় দিচ্ছেন তা পর্যাপ্ত কিনা, আর যারা এই নিউ ইয়র্ক সহ মানে প্রবাসী যে মা তাদের দায়িত্ব পালন করছে, তাদের উদ্দেশ্যে বা আপনার কিছু বলার আছে কিনা? হ্যাঁ, আমি আমি হ্যাঁ, আমি আপনাকে প্রথমেই বলেছিলাম, মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে ডাক্তারি প্রফেশনটা অনেক কঠিন। অনেক স্যাক্রিফাইস, অনেক ডেডিকেশন দিয়ে সেই কাজটা করতে হয়, কারণ আপনি একটা মানুষের জীবন নিয়ে কাজ করছেন। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় মাঝে মাঝে আমি ওদেরকে পর্যাপ্ত সময় দিতে পারি না। সেই গ্যাপটা আমার ফিল আপ, আমার কাছে মনে হয় আমার মা, আমার হাজবেন্ড, দে আর ভেরি সাপোর্টিভ। তারা সেখান থেকে আমাকে সেই সাপোর্টটা দিচ্ছে। আর নিউ ইয়র্কে এই প্রবাসের জীবনটা ভেরি হার্ড। যদি আমি চিন্তা করি বাংলাদেশের মা এবং নিউ ইয়র্কে প্রবাসী মাদের জীবনের কথা, মার হৃদয় কিন্তু যে যেখানেই থাকুক সমান। কিন্তু এখানে আমাদের কিন্তু সবকিছু হচ্ছে একা দেখতে হয়। মা প্রেগনেন্ট, আমি যখন প্রথম বাসায় ফিরে আসি, আমার মা চলে গিয়েছিলেন, আমার মনে আছে। আমি সারা রাত ঘুমোতে পারিনি। আমার হাজবেন্ড কাজে গিয়েছে। শুধু সেটা আমার একার মার গল্প না, এটা নিউ ইয়র্কের যেই মারা আছেন একা, সবার কিন্তু এক্সপিরিয়েন্সটা প্রায় সমান। যে তার নিজের মানসিক অবস্থা, তার নিজের সংসারের দায়িত্ব, তার সন্তানের ছোট্ট একটা নিউবর্ন বেবিকে তাকে একা দেখতে হয়। এবং সাথে সাথে এই যে নিউ ইয়র্কের লাইফ ইজ ভেরি এক্সপেন্সিভ, মাদেরকে কিন্তু ঠিক কিছুদিন পরেই আবার কাজে জয়েন করতে হয়। তো সবকিছু মিলিয়ে ইজ এ ভেরি স্ট্রাগলিং। কিন্তু মা মধ্যে লুকিয়ে আছে এক অপরিসীম শক্তি। যদি মারা মনে করে যে হ্যাঁ আমি পারবো, উইনিং পাওয়ার ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট। মা যদি মনে করে যে হ্যাঁ আমি পারবো আমার সন্তান, এবং তখন সেই মা অবশ্যই এগিয়ে যেতে পারবে, নো ম্যাটার হোয়াট। সত্যি, আপনি যখন প্রথম গর্ভবতী হলেন, যখন আপনার সন্তান পৃথিবীতে আসলো, প্রথম যখন আপনি তার মুখটা দেখলেন, কেমন লেগেছিল সেই অনুভূতিটা কি বলবেন? আমার মনে আছে, আমি যখন আমাকে অ্যানাস্থেসিয়া দেওয়া হয়েছিল, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। মনে হচ্ছিল যে আমার বুকের মধ্যে কোনো বড় একটা পাথর চেপে দেওয়া হয়েছে। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি বলতে চাচ্ছিলাম যে আমার অপারেশনটা এখানেই বন্ধ করো, আমি নিঃশ্বাস নিতে পারছি না। কিন্তু ঠিক সেই মুহূর্তে নার্স এবং আমার হাজবেন্ড এসে আমার বাচ্চাটাকে যখন আমাকে দেখালো, আমি ভুলে গেছি যে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে।
আমি ভুলে গেছি আমাকে বলতে হবে ডাক্তারকে যে তুমি অপারেশনটা এখনই বন্ধ করো, আমি নিঃশ্বাস নিতে পারছি না। ওর দিকে তাকিয়ে আমার কাছে এমন একটা ফিলিংস মনে হচ্ছিল যে একটা স্বর্গীয় সুখ। এই ছোট্ট বেবিটা আমি 9 মাস ক্যারি করেছি। এই ফিলিংস গুলো আসলে বলে বোঝানো যাবে না। একই সাথে যদি বলি যে প্রতিটা মা যখন তার সন্তানের কাছে প্রথম মা ডাকটা শুনি, তখনই বা কেমন লাগে একটা মায়ের, যে যখন একটি বাচ্চা একদম পৃথিবীতে আসার পর তিল তিল করে একটা অবস্থায় যাওয়ার পর সেই নিষ্পাপ চোখে, সেই নিষ্পাপ মুখে মা বলে ডাকে, তখন একজন মায়ের কেমন লাগে? আমি শুধু অপেক্ষা করছিলাম আমার বড় বেবিটা যখন মানে 15 ডেজ, আমি চিন্তা করছিলাম ও ঘুমোচ্ছে শুধু, ও কখন উঠবে, কখন আমাকে দেখবে। ওকে জাস্ট একটু খাই দিয়ে আবার ঘুমিয়ে পড়ে। নিউবর্ন বেবিরা কিন্তু 17 থেকে 18 ঘন্টা ঘুমায়। তো আমি জাস্ট অপেক্ষা করি যে ও কখন উঠবে, ও কখন দেখবে। তো এইভাবে সময় যেতে থাকে এবং আমার ফিলিংস ও কখন ডাকবে আমাকে মা বলে। যেদিন ও আমাকে প্রথম মা বলে ডেকেছিল, সেই সময়টা কখন ছিল এবং সেই দিনটা সম্পর্কে যদি আমাদের দর্শকদের তখন আমার কাছে সেই দিনটার কথা যদি আমি বলি, সেই দিনই আমার কাছে মনে হয়েছিল যে আমি একজন পরিপূর্ণ মানুষ। আমার জীবনে আল্লাহর কাছে আর কিছু চাওয়ার নেই, আমি আর কিছু চাইও না আমার 2 সন্তান ছাড়া এই পৃথিবীতে। সেই সময়টা কখন ছিল? সকাল, দুপুর, রাত? তখন আপনি মানে বাসায় ছিলেন? মানে হ্যাঁ, মুহূর্তটা যদি বলতেন। হ্যাঁ, এই মুহূর্তটা ছিল আপনার ওর যখন 8 থেকে 9 মাস, ও না আরো আগে মা বলে ডেকেছিল দুপুরের দিকে, আমার যতটুকু মনে পড়ে। ও প্রথম আমাকে মা বলে ডাকেনি, ও প্রথম ডেকেছে পাপা। তখন আমি ভাবছি যে আমার প্রথমেই পাপা বলে ডাকলো। তারপর আমি সেটা একটু ভিডিও করে রেখেছিলাম, আমার হাজবেন্ডকে পাঠিয়েছি। ঠিক কিছুদিন পরেই ও আমাকে মা বলে ডাকলো। তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি পরিপূর্ণ একজন মানুষ। আমরা জানি যে যখন একটা সন্তান, প্রথম সন্তান পৃথিবীতে আসে, তখন সে সন্তান কিন্তু অনেক কিছু হচ্ছে বলতে পারে না। তাদের ক্ষুধা লাগলে কিংবা শারীরিক অসুস্থতা অনুভব করলে তখন কিন্তু একজন মা বাবা দুজনই এক ধরনের অবচেতন মনে এক ধরনের টেনশন অনুভব করে যে যে সন্তান তো কিছু বলতে পারছে না, তার সমস্যাগুলোকে কিভাবে বুঝতে পারবো। তো সেক্ষেত্রে দেখা যায় যে বাবার থেকে মাকে বেশি সচেতন থাকতে হয়, যে সন্তানের সবকিছু খুঁটিনাটি গুলোকে দেখা। তো আপনার সন্তান এমন কোনো কি মুহূর্ত তৈরি হয়েছে যে যখন আপনি এক ধরনের অস্বস্তি বোধ করেছেন, যে তার কোনো অসুস্থতা বা এমন কোনো ঘটনা যেটা আপনাকে একটু টেনশনে ফেলে দিয়েছিল, এরকম কোনো ঘটনা কি আছে? হ্যাঁ, আসলে আমার জীবনের প্রতিটি স্টেপসই কেন জানি খুব গল্পে, প্রচুর গল্প আছে। সে আমার মেডিকেল স্কুলের ফার্স্ট ইয়ার থেকে আমি নিজেই প্যারালাইসিস ছিলাম, সেখান থেকে উঠে এসে আমার এমবিবিএস কমপ্লিট করা। তারপর আমি যখন নিউ ইয়র্কে আসি, আমার প্রথম বাচ্চা বর্ন হয়। যখন আমার দ্বিতীয় বাচ্চাটা বর্ন হবে, তখন আমার আরেকটি স্টোরি আছে। সেটা হচ্ছে আমার রাপচার্ড ইউটেরাস হয়ে যায়। 2টি প্রেগনেন্সি খুব কাছাকাছি হওয়ার জন্য আমার বাচ্চাটা খুব বড় হয়ে গিয়েছিল এবং সে 4 দিন বেঁচে ছিল লাইফ সাপোর্টে। সেই একটি স্মৃতি আমার কি খুব মানে আমি যখন মনে পড়ে আমি নিজেকে আর ঠিক রাখতে পারি না। আমার কাছে মনে হয় যে আমি একদম আর কিছু করতে চাই না, আমার সেই বেবিটা বেঁচে নেই। ঠিক সেই মুহূর্তে আমার মা আমাকে এখান থেকে কাউন্সেলিং করে আমাকে বাংলাদেশে নিয়ে যায়। বাংলাদেশে নিয়ে গিয়ে বলে যে না, তোমাকে এখানে থেমে গেলে হবে না, হয়তোবা তোমার জীবনে এটা একটা পরীক্ষা ছিল, আল্লাহ তাআলা তোমাকে একটা সুন্দর একটা বেবি দিয়েছে এবং আল্লাহ তাআলা তোমাকে 4 দিনের জন্য পৃথিবীতে দিয়েছিল এবং উনি কেন নিয়ে গেছে উনি ভালো জানে। তুমি এখানে থেমে গেলে হবে না, তোমার আরেকটি বেবি আছে, তোমার হাজবেন্ড আছে এবং তুমি বলো যে তুমি মানুষের জন্য হেল্প করতে চাও। ইউ হ্যাভ টু মুভ ফরওয়ার্ড। অনেক কঠিন একটা মুখোমুখি পরিস্থিতি হয়েছিল। আমরা অনুষ্ঠানে একদম শেষ দিকে চলে এসেছি। টাইম টেলিভিশনের দর্শকদের, যে মারা টিভি দেখছেন বা দর্শকরা দেখছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? মা এমন একটি শব্দ, সেটা হচ্ছে শুধু অনুভব করা যায়, সেটাকে বলে প্রকাশ করার মতো না। সৃষ্টিকর্তার এক পরম পাওয়া হচ্ছে মা। পৃথিবীর মা যে যেখানেই আছেন, পৃথিবীর সমস্ত মাদের জন্য আমার বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা এবং যাদের মা বেঁচে নেই তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যাদের মা বেঁচে আছে
তারা তাদের মাকে একবার জোরে ধরে বলতে পারো, মা আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তুমি আমার পৃথিবী মা। ফারজানা সাকি সুপ্তি, আপনাকে অসংখ্য ধন্যবাদ টাইম টেলিভিশনের আয়োজনের সাথে থাকার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আজকে এই চমৎকার একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, টাইম টেলিভিশন সব সময় চেষ্টা করে আপনাদের জন্য আপনাদের চাহিদা অনুযায়ী অনুষ্ঠান উপহার দেবার। আজকে একজন মায়ের সাথে আপনারা মায়ের অনুভূতি বোধ নিয়ে আপনারা শুনলেন। আমরা পরবর্তী পর্বে আবারও কোনো মাকে নিয়ে আসব, তাদের অনুভূতির কথা শুনবো, সন্তানকে নিয়ে স্বপ্নের কথা শুনবো, সেই স্বপ্ন এগিয়ে যাবার কথা শুনবো। আপনারা যে যেখানে আছেন, আপনাদের মা যদি বেঁচে থাকে তাদেরকে ভালোবাসার হাত বাড়িয়ে দিন। আপনাদের জীবনে সবটুকু দিয়েই তারা আজকে আপনাদেরকে এই অবস্থায় এনেছে। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন, ভালো থাকুন।